আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে বিবিএ ফোর্থ ইয়ারের সাথে আমার ক্লাস, সাবজেক্ট হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমরা যথারীতি গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের উপরে ক্লাসগুলো করছি, বিভিন্ন ফান্ড সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমার টপিক হলো এজেন্সি ফান্ড, ফিডুশিয়ারি ফান্ড সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা এজেন্সি ফান্ডটা আগে দেখব। এখানে সিলেবাসে তোমাদের যদিও ট্রাস্ট ফান্ডটা আগে আছে, কিন্তু এজেন্সি ফান্ডটা ছোটো দেখে এটা আমি আগে শেষ করছি। এরপরে আমি ইনশাল্লাহ ট্রাস্ট ফান্ডটা ধরবো, ইনশাল্লাহ ক্লাস নিয়ে করবো। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের আজকে টপিক হলো তাহলে এজেন্সি ফান্ড। এখানে এই যে আমি প্রতিবারই প্রথমে আমি এটা দেখাই। এখানে ফিডুশিয়ারি যে আমাদের ফান্ডের তিনটা ক্যাটাগরি আছে। তার ভিতর গভর্নমেন্টাল প্রপার্টিজ আমরা অলরেডি জেনেছি, এগুলো সম্পর্কে আজকে আমরা ফিডুশিয়ারি সম্পর্কে জানবো। এবং ফিডুশিয়ারির মধ্যেই এই যে এজেন্সি ফান্ডটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে একটু ফিডুশিয়ারি ফান্ড সম্পর্কে জানবো, এরপরে আমরা এজেন্সি ফান্ড নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই স্লাইডটাই যা তোমাদের কাছে পরিচিত, আমাদের এই যে ফিডুশিয়ারি ফান্ড, এই ফান্ডের ইকোনমিক মেজারমেন্ট ফোকাস হলো ইকোনমিক রিসোর্সেস, এবং বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, তাহলে এটা আমাদের আজকের টপিক। আমরা তাহলে ফিডুশিয়ারি ফান্ড সম্পর্কে আগে একটু জেনে নিই। আমাদের এখানে ফিডুশিয়ারি ফান্ড দেখো কি বলা হচ্ছে, যে ফিডুশিয়ারি ফান্ড আর ইউজ টু অ্যাকাউন্ট ফর দোজ অ্যাক্টিভিটিস which a government hold asset as an agent or trustee। ঠিক আছে, গভর্নমেন্ট যখন অ্যাসেটটাকে একজন এজেন্ট হিসেবে বা ট্রাস্টি হিসেবে ডিল করে, তখন আমরা এটা সম্পর্কিত যে অ্যাকাউন্টিং রেকর্ডগুলো আছে সেগুলো আমরা ফিডুশিয়ারি ফান্ডের মধ্যে করার চেষ্টা করি। আর ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিস বেনিফিট আদার্স ইন্ডিভিজুয়ালস হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, অথবা আদার গভর্নমেন্ট হতে পারে, রাদার দেন দ্য রিপোর্টিং গভর্নমেন্ট। মানে যেই গভর্নমেন্টে আমরা রিপোর্ট করছি, রিপোর্টিংটা শিখছি, সেই গভর্নমেন্টের বেনিফিটের থেকে অন্য ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশন বা অন্য কোনো গভর্নমেন্টে যার এজেন্ট বা ট্রাস্টি হিসেবে সে কাজ করছে, তাদের জন্যই বেশি বেনিফিটেড হচ্ছে এটা। ফর দিস রিজন, এই কারণে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড তারা কীভাবে কি রেফার করেছে দেখো, এক্সক্লুড দ্য রিপোর্টিং অফ ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিস ইন দ্য গভর্নমেন্ট ওয়াইড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। গভর্নমেন্ট ওয়াইড ফিনান্সিয়াল স্টেটমেন্টের ভেতরে এই ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিসের রেকর্ডিংটাকে তারা এক্সক্লুড করেছে। ঠিক আছে, ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিস আর রিপোর্টেড ইন দ্য ফিডুশিয়ারি ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এই অ্যাক্টিভিটিসগুলো আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের মধ্যে এটার কোনো রেকর্ডিং পাবো না, কারণ জিএসবি এটাকে এক্সক্লুড করেছে। এখানে আমরা শুধুমাত্র ফিডুশিয়ারি যে ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি হয়, তার ভেতরে আমরা এই যে এজেন্সি অথবা ট্রাস্ট ফান্ড রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসগুলো, গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে পাবো, রেকর্ড পাবো। আচ্ছা, এরপরে দেখো, টু অ্যাকাউন্ট ফর দিস প্রাইভেট পারপাস ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিস দ্য ফলোইং ফান্ডস আর ইউজ। কী কী ফান্ড দেখো আমরা ইউজ করি? এই যে গভর্নমেন্টের সাথে প্রাইভেটের সাথে যে একটা সম্পর্ক, রিলেশন, এদের ইন্টাররিলেশনটা তৈরি হচ্ছে আমাদের এই এজেন্সি বা ট্রাস্ট ফান্ডগুলো। দেখো কি কি আছে, এজেন্সি ফান্ড আছে, এছাড়া ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড আছে। আমাদের ট্রাস্ট ফান্ডের ভিতরে আমরা দেখেছিলাম যে 3টা স্টেপ আছে, সেগুলো মিলিয়ে বলছে। আর এছাড়া আছে প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড, আর একটা আছে পেনশন ট্রাস্ট ফান্ড। ঠিক আছে, তাহলে আমাদের এই 4টা ফান্ড আমরা এখানে ফিডুশিয়ারি ফান্ডের মধ্যে পাবো। আজকে আমরা এজেন্সি ফান্ড নিয়ে পড়ছি, ইনশাল্লাহ আগামী দিন আমরা ট্রাস্ট ফান্ড নিয়ে পড়বো। তার ভেতরে 3টা ক্যাটাগরি আছে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ট্রাস্ট ফান্ড ভার্সেস এজেন্সি ফান্ড আমরা একটু বোঝার চেষ্টা করি, ট্রাস্ট ফান্ড আর এজেন্সি ফান্ডের। এমনিতে আমরা যদি লিগেলি বলি, আমাদের লিগ্যাল রিকোয়ারমেন্টস অনুযায়ী ট্রাস্ট আর এজেন্সির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, কিন্তু অ্যাকাউন্টিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে লিগ্যাল যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডে কোনো কাজে লাগছে না। হ্যাঁ, তারা কোন নামে আছে এটা আসলে কনসার্ন না। কনসার্ন হলো এই যে ট্রাস্টি বা এজেন্সি যেভাবে গভর্নমেন্ট কাজ করছে, সেখানে রেগুলেশনসটা কী আছে, রুলসগুলো কী আছে, কী বলা আছে সেখানে, তার উপরে বেসিস করেই কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডগুলো মেনটেন হয়। তাহলে এখানে দেখো কি বলছে, যে ট্রাস্ট ফান্ড ডিফার ফ্রম এজেন্সি ফান্ড প্রিন্সিপালি ইন ডিগ্রি।
কিভাবে ডিগ্রি কি বলছে যে ট্রাস্ট ফান্ড অফেন এক্সিস্ট ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা সময়টা অনেক বেশি এজেন্সি ফান্ডের থেকে, এজেন্সি ফান্ডের সময়টা একটু কম আর ট্রাস্ট ফান্ডের সময়টা একটু লঙ্গার পিরিয়ড। এছাড়াও রিপ্রেজেন্ট অ্যান্ড ডেভেলপ ভেস্টেড ইন্টারেস্ট অফ আ বেনিফিশিয়ারি যে ইন্টারেস্টটা তারা রিপ্রেজেন্ট করছে বা ডেভেলপ করছে বলছে যে টু আ গ্রেটার এক্সটেন্ট। ঠিক আছে, এখানে এই ট্রাস্ট ফান্ডে যে বেনিফিশিয়ারি যে গ্রুপের জন্য সে ট্রাস্টি হিসেবে গভর্নমেন্ট ট্রাস্টি হিসেবে কাজ করছে, তাদের এই রিপ্রেজেন্টেশন বা ডেভেলপমেন্ট যেটা আছে সেটা অনেক ডিপে। ঠিক আছে, বলছে যে ইনভলভ মোর কমপ্লেক্স অ্যাডমিনিস্ট্রেশন। এজেন্সি ফান্ডটা কিন্তু যথেষ্ট সিম্পল একটা আমরা অ্যাকাউন্টিং প্রসিডিওরটা আমরা দেখবো বা ক্যালকুলেশন বা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো যথেষ্ট সিম্পল। আর এখানে আমাদের ট্রাস্টের ক্ষেত্রে এটা কমপ্লেক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখবো যে বেশ জটিল বিষয়টা। ঠিক আছে, আর এজেন্সি ফান্ডের ক্ষেত্রে কি বলছে, দে আর ইউজ অনলি ইফ আ গভর্নমেন্ট হোল্ড রিসোর্সেস ইন আ পিওরলি কাস্টোডিয়াল ক্যাপাসিটি ফর আদার্স। তাহলে একদম একেবারে গভর্নমেন্ট যখন কাস্টোডি নিচ্ছে কারো দায়িত্ব, কোনো একটা ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশন অথবা আদার গভর্নমেন্টের কোনো অ্যাসেটের কাস্টোডি নিচ্ছে, তখনই সেটা এজেন্সি হিসেবে কাজ করে, একদম পিওরলি কাস্টোডিয়াল যে ক্যাপাসিটিটা। আচ্ছা, আর স্পেসিফিক অ্যাকাউন্টিং প্রসিডিওর অ্যান্ড লিমিটেশন ডিপেন্ডস অন, কীভাবে হচ্ছে দেখো, অন দ্য enactment that brought about creation of a particular trust or agency fund plus all other regulations under which it operates. তাহলে এটা যে রেগুলেশনসের আন্ডারে এটা অপারেটস হচ্ছে এবং যেই পার্টিকুলার রিজনে এই ট্রাস্ট বা এজেন্সিটা ক্রিয়েশন হচ্ছে তার উপর বেসিস করেই কিন্তু এই অ্যাকাউন্টিং প্রসিডিওরটা হচ্ছে। এছাড়া দেখেন কি বলেছে, রেগুলেশনের মধ্যে কি আছে, পার্টিনেন্ট স্ট্যাটিটিউটস, ordinance, wills, trust, indenture and other instrument of endowment, resolution of the governing body, statement of purposes of the fund, kinds and amounts of asset held, মানে কি ধরনের কি অ্যাসেট নিয়ে তারা ডিল করছে, and others। তাহলে পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্টি এবং এজেন্ট দুজনে লিগেলি যদি আমরা বলি, লিগেল আসপেক্ট থেকে যদি আমরা বলি, তাহলে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ডের ক্ষেত্রে এই ডিফারেন্সটার মধ্যে মানে কোনো কনসিডারেশন, এটা কোনো কাজেই লাগছে না। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে যে ট্রাস্টিটা গঠিত হয়েছে বা এজেন্সিটা গঠিত হয়েছে, যে রেগুলেশনসের মধ্যে বলছে পার্টিনেন্ট স্ট্যাটিউটস, অর্ডিন্যান্স বা উইলস বা ট্রাস্ট ইন্ডেন্চার যেটা আছে বা আদার ইনস্ট্রুমেন্ট অফ এন্ডোমেন্ট। ঠিক আছে, এগুলো যে বা রেজলিউশন, গভর্নিং বডির যে রেজলিউশন, এগুলোতে যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যাকাউন্টিং রেকর্ডগুলো মেনটেন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফিডুশিয়ারি ফান্ড সম্পর্কে জানলাম। তাহলে আসো আমরা এজেন্সি ফান্ড সম্পর্কে বোঝার চেষ্টা করি। এজেন্সি ফান্ডটা কি? এজেন্সি ফান্ড বলছে দেখো, এজেন্সি ফান্ড আর ইউজ টু অ্যাকাউন্ট ফর অ্যাসেট হেল্ড বাই আ গভর্নমেন্ট অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট for one or more other government or for individual or for private organization। তাহলে এজেন্ট, ঠিক আছে, অ্যাসেট হেল্ড বাই আ গভর্নমেন্ট অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট, একজন এজেন্টের হিসেবে গভর্নমেন্ট কাজ করছে, সেটা হতে পারে কোনো ইন্ডিভিজুয়ালের অথবা আদার গভর্নমেন্টের হতে পারে। ঠিক আছে, অ্যাসেট দ্যাট আর হেল্ড ইন অ্যান এজেন্সি ফান্ড বিলঙ্গিং টু দ্য পার্টি অর পার্টিস ফর হুইচ দ্য গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ এজেন্ট। তাহলে যার উপরে যে পার্টি বা পার্টিসের অ্যাসেট, তাদের সেই অ্যাসেটের এজেন্ট হিসেবে গভর্নমেন্ট কাজ করছে। দেয়ারফোর তাহলে আমরা দেখো এখানে একটা কোটেশন পাবো, এজেন্সি ফান্ড অ্যাসেটস আর অফসেট বাই লায়াবিলিটিস ইকুয়াল ইন অ্যামাউন্ট, নো ফান্ড এক্সিস্ট। তাহলে এখানে অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে আমরা কোনো ডিফারেন্স পাবো না। আমাদের অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিলেই তো আমরা নেট অ্যাসেট পাই বা আমাদের ফান্ড ইকুইটি তৈরি হয়। তাহলে এখানে এটা আমরা পাবো না, এখানে শুধুমাত্র অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস, এভাবেই আমরা কিন্তু পাবো। আমরা দেখবো যে রেভিনিউ আর কোনো এক্সপেন্ডিচার এখানে রেকর্ড করা হয় না, যার কারণে আমাদের চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্সের যে বিষয়টা ছিল সেটা আমাদের এখানে নাই। ঠিক আছে, এই জন্য বলছে যে আর অফসেট বাই লায়াবিলিটিস ইকুয়াল ইন অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যাসেট আর অফসেট বাই লায়াবিলিটিস ইকুয়াল ইন অ্যামাউন্ট, অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস, এটাই হলো এখানে মেইন কনসার্ন। আচ্ছা, জিএসবি রিকোয়ার এজেন্সি ফান্ড অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস টু বি রিকগনাইজড দ্য অ্যাক্রুয়াল বেসিস, এটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম।
যেটা আমরা অ্যাক্রুয়াল বেসিসে আমরা রেকর্ড করছি। রেভিনিউস অ্যান্ড এক্সপেন্সেস আর নট রিকগনাইজড ইন দ্য অ্যাকাউন্ট অফ এজেন্সি ফান্ড। আমি কিছুক্ষণ আগে কথাটা বললাম, এইমাত্রই বললাম অ্যাকচুয়ালি, যে রেভিনিউ এবং এক্সপেন্ডিচারকে এখানে রিকগনাইজ করা হচ্ছে না। ঠিক আছে, এখানে আমরা দেখবো যে আমাদের যে জার্নাল এন্ট্রিজগুলো আছে তার ভিতরে এজেন্সি ফান্ডের জন্য যেটা আমরা করছি সেখানে কোনো রেভিনিউ বা এক্সপেন্ডিচারকে আমরা রেকর্ড করি না। আচ্ছা, ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল বলছে যে লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট। সে লোকাল গভর্নমেন্ট একজন এজেন্ট হিসেবে কাজ করতে পারে। কার? এজেন্ট অফ দ্য ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের এজেন্ট হিসেবে লোকাল গভর্নমেন্ট কাজ করছে। কি কারণে? কারণগুলো কি দেখো, দ্য কালেকশন অ্যান্ড রেমিটেন্স অফ এমপ্লয়িজ উইথ হোল্ডিং ট্যাক্সেস। যে এমপ্লয়িজের কাছ থেকে এই কালেকশন এবং রেমিটেন্সটা এটা কালেক্ট করবে, এই কাজের জন্য সে এজেন্ট। অথবা কি হতে পারে দেখো, রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন। ঠিক আছে, রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন এটার জন্য হতে পারে। অথবা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস। তাহলে একজন এমপ্লয়ের যে আমরা দেখেছি স্যালারি থেকে বিভিন্ন ট্যাক্সগুলো কেটে রাখা হয়, তাহলে এইগুলোকে কালেক্ট করে নিয়ে আসাটাই হয়তো এই লোকাল গভর্নমেন্টের কাজ। এবং সে কাজটা কার এজেন্ট হিসেবে করছে? কাজটা সে করছে ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের এজেন্ট হিসেবে। ঠিক আছে, সে কালেকশন করবে, পরবর্তীতে তাদেরকে সে এটা প্রদান করে, মানে এটা দিয়ে দিবে আর কি। আচ্ছা, তাহলে এজেন্সি ফান্ড ফর স্পেশাল অ্যাসেসমেন্ট ডেট সার্ভিস ফান্ড। আমরা এখানে কিছু উদাহরণ দেখব। আমাদের যদি তোমাদের খেয়াল থাকে, আমরা ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের মধ্যে দেখেছি যে ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড কি একটা ক্যাপিটাল অ্যাসেট তো তৈরি হচ্ছে। তাহলে সেখানে যদি কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপলের জন্য একটা কোনো বেনিফিটের জন্য কোনো ক্যাপিটাল প্রজেক্ট না হয়, এবং দেখা যায় যে সেখান থেকে একটা স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে সেখানে ফান্ডিং হচ্ছে। এখন মানে একটা স্পেশাল অ্যাসেসমেন্ট মানে হলো একটা এরিয়ার পাবলিক ওই ক্যাপিটাল অ্যাসেট থেকে, যে রাস্তা বা যে পার্কটা তৈরি হচ্ছে সেখান থেকে তারাই শুধু বেনিফিটেড হচ্ছে। তাহলে শুধুমাত্র সেই এরিয়ার লোকের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে এই ক্যাপিটাল প্রজেক্টগুলো করা হয়। এটা আমরা ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে দেখেছিলাম। আর ডেট সার্ভিস ফান্ডে এসে আমরা স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড করতে যে আমরা দেখেছি যে স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড কখনো এটা গভর্নমেন্ট এটার ব্যাপারে অব্লিগেটেড থাকে, কখনো থাকে না। তাহলে যখন এটা গভর্নমেন্ট অব্লিগেটেড থাকে তখন এটা স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড হিসেবে কিভাবে হবে সেটা কিন্তু আমরা ডেট সার্ভিস ফান্ডের মধ্যে দেখেছি। আজকে আমরা দেখব যে একই উদাহরণটা আমরা দেখব, যদি গভর্নমেন্ট যদি দায়বদ্ধতা না থাকে। ঠিক আছে, যেই স্পেশাল অ্যাসেসমেন্টের মাধ্যমে যেই ক্যাপিটাল প্রজেক্টটা তৈরি হয়েছে বা ডেট সার্ভিসটা তৈরি হয়েছে, এটাকে মিট আপ করার ব্যাপারে গভর্নমেন্ট অব্লিগেটেড না, কিন্তু গভর্নমেন্ট এজেন্ট হিসেবে কাজ করছে, তখন আমরা কিভাবে রেকর্ডিংটা করব সেটা আমরা দেখব। এখানে যে উদাহরণটা আমি দিয়েছি এটা কিন্তু আমাদের সেই ডেট সার্ভিস ফান্ডের স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডের জন্য আমরা যে এক্সাম্পলটা ব্যবহার করেছিলাম সেটা এখানে ইউজ করা আছে। আচ্ছা, প্রথমে কি কথাগুলো বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। If the government is not obligated in any manner for special assessment date, যে স্পেশাল অ্যাসেসমেন্ট যে ডেটটা মানে এটা কিন্তু পার্টিকুলার কিছু পিপলের কাছ থেকে আমরা কালেক্ট করছি বা গভর্নমেন্ট কালেক্ট করছে, কিন্তু এটার ব্যাপারে গভর্নমেন্ট দায়বদ্ধ না। মানে এটা যদি কোনোভাবে এটা কালেক্টেড না হয়, গভর্নমেন্ট যে তার রেভিনিউ থেকে বা ট্যাক্স থেকে এটাকে মিট আপ করবে এই ব্যাপারে সে দায়বদ্ধ না, তখন কি হবে? দ্য ডেট শুড নট বি রেকর্ডেড ইন এনি অ্যাকাউন্টিং রেকর্ড অফ দ্য গভর্নমেন্ট। তাহলে যদি গভর্নমেন্ট যেহেতু অব্লিগেটেড না, সেই জন্য সে গভর্নমেন্টের কোনো অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে এটা আর রেকর্ড করা হচ্ছে না। ইন দিস কেস ডেট সার্ভিস ট্রানজাকশন শুড বি রেকর্ডেড ইন অ্যান এজেন্সি ফান্ড। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা এজেন্সি ফান্ডটা ব্যবহার করছি। তাহলে এর আগে আমরা যে স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডের উদাহরণটা দেখেছি, ওখানে গভর্নমেন্ট অব্লিগেটেড ছিল, দায়বদ্ধ ছিল, তার কারণে সেটা আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে কী জার্নাল হবে, স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডে কী জার্নাল হবে, এগুলো কিন্তু আমরা দেখেছি। তাহলে এখানে গভর্নমেন্ট যেহেতু সে দায়বদ্ধ না, সেই কারণে এটা এজেন্সি ফান্ডের রেকর্ডিং হচ্ছে। এবং আমরা ফিডুশিয়ারি ফান্ডের প্রথমেই কিন্তু দেখলাম যে ফিডুশিয়ারি ফান্ডের ক্ষেত্রে, এজেন্সি বা ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসে, গভর্নমেন্টাল যে অ্যাক্টিভিটিস বা গভর্নমেন্ট ওয়াইড যে অ্যাক্টিভিটিস, সেখানে কোনো জার্নাল হয় না, কোনো রেকর্ডিং হয় না। এটা ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিসের মধ্যেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এটা শুধু দেখানো হয়। তাহলে আমাদের মিলে গেল, তাই না? এখানে এজেন্সি ফান্ডে এখানেও একই কথা বলছে যে এখানে এটা এজেন্সি ফান্ডে রেকর্ড হবে, এটা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে এখানে কোনো রেকর্ডিং হচ্ছে না।
আচ্ছা, এখানে জিএসবি স্ট্যান্ডার্ড স্পেসিফাই দেখো কি বলেছে, গভর্নমেন্ট দ্যাট হ্যাজ নো অব্লিগেশন টু অ্যাজিউম ডেট সার্ভিস অন স্পেশাল অ্যাসেসমেন্ট ডেট in the event of property owner default but does perform the function of billing property owners for the assessment. সেই কাজটা কি কিন্তু করছে, বিলিং এর কাজটা কিন্তু গভর্নমেন্ট করছে, এই যে অ্যাসেসমেন্টে বিলিং এর কাজটা গভর্নমেন্ট করছে। কালেক্টিং ইনস্টলমেন্টস অফ অ্যাসেসমেন্ট, বিলিং করছে, কালেক্টিং ইনস্টলমেন্ট করছে অ্যান্ড ইন্টারেস্ট অন দ্য অ্যাসেসমেন্ট, যে সে গভর্নমেন্ট কি করছে যে প্রপার্টি ওনারদের কাছ থেকে সে বিলিং করছে, তারপরে অ্যাসেসমেন্ট বাবদ যে ইনস্টলমেন্টটা সেটাও কালেকশন করছে বা ইন্টারেস্টটাও কালেকশন করছে। অ্যান্ড ফ্রম দ্য কালেকশন পেইং ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অন দ্য স্পেশাল অ্যাসেসমেন্ট ডেট, এবং এই যে স্পেশাল অ্যাসেসমেন্ট মাধ্যমে যেই প্রিন্সিপাল এবং যে অ্যামাউন্টটা কালেক্টেড হচ্ছে সেটা ডেট সার্ভিস, স্পেশাল অ্যাসেসমেন্ট ডেট সার্ভিসে প্রদান, প্রিন্সিপাল এবং ডেট ইন্টারেস্ট প্রদানেও সে হেল্প করছে। আচ্ছা, শুড অ্যাকাউন্ট ফর দোজ অ্যাক্টিভিটিস বাই ইউজ অফ অ্যান এজেন্সি ফান্ড। ঠিক আছে, একদম জিএসবিতে কি বলা আছে সেটা আমরা ক্লিয়ারলি দেখে নিলাম। এখানে ক্লিয়ারলি বলা আছে যে নো অব্লিগেশন, ঠিক আছে, গভর্নমেন্ট দ্যাট হ্যাজ নো অব্লিগেশন, গভর্নমেন্টের অব্লিগেশন নাই, কিন্তু গভর্নমেন্ট কি কাজ করছে, গভর্নমেন্ট এই যে ওনার প্রপার্টি ওনারদের কাছ থেকে সে বিলিং করছে, বিলিংয়ের মাধ্যমে টাকাটা কালেক্ট, অ্যাসেসমেন্ট এবং ইন্টারেস্ট টাকাটা কালেক্ট করছে এবং ডেট সার্ভিস ফান্ডকে সে প্রদানও করছে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্টটা, কিন্তু সে অব্লিগেটেড না। এই ধরনের ক্ষেত্রে এজেন্সি ফান্ডে এটা রেকর্ড হবে। আচ্ছা, একটা এক্সাম্পল আছে, দেখো যে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে এক্সাম্পলটা আমরা ব্যবহার করেছিলাম আমাদের স্পেশাল অ্যাসেসমেন্ট ডেট সার্ভিস ফান্ডে, সেটাই আমরা এখানে ব্যবহার করেছি। এখানে দেখো কি বলা হয়েছিল যে আপন কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট দ্য সিটি লেভিড অ্যাসেসমেন্ট অ্যামাউন্টিং টু টাকা 4,80,000 payable in 10 equal installment with 5% interest on unpaid installment। তাহলে এখানে 4,80,000 ছিল অ্যাসেসমেন্টটা, এবং সেটাকে যেহেতু বেশ বড় একটা অ্যামাউন্ট, এটাকে 10টা ইকুয়াল ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে এবং আনপেড ব্যালেন্সের উপর 5% ইন্টারেস্ট দিতে হবে, এভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আর অল রিসিভেবলস আর রেকর্ডেড এট দ্য টাইম অফ দ্য লেভি, ঠিক আছে, প্রথমে রেকর্ড করা হবে। তাহলে এখানে আমরা জাস্ট সেই ইনফরমেশনটা একটু ব্যবহার করেছি। তাহলে এখানে দেখো রেকর্ডিংটা আমরা কিভাবে করব। আমাদের প্রথমে আমরা রিসিভেবলসটা রেকর্ড করে নিব আমাদের এজেন্সি ফান্ডে। হ্যাঁ, তাহলে অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট আর অ্যাসেসমেন্ট রিসিভেবল ডিফার্ড, একদমই কিন্তু ওরকমভাবে আমরা রেকর্ড করছি যেভাবে আমরা স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডে রেকর্ড করেছিলাম। একটু দেখে নিবে ডেট সার্ভিস ফান্ডের ওই ক্লাসটা, তাহলে একই রকম, কিন্তু এজেন্সি ফান্ডে আমরা করছি। তাহলে অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট আর অ্যাসেসমেন্ট রিসিভেবল ডিফার্ড, মানে 48,000 সেই বছর দিবে আর বাকিটা সে পরবর্তীতে দিবে, সেই কাউন্টে ডিফার্ড। তাহলে ডিউ টু স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড হোল্ডার্স প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল এইটা, তাহলে 4,80,000। এটা হলো আমাদের প্রথম জার্নাল, যে রিসিভেবলসটা তার হবে, মানে যেই রেকর্ডিংটা তাকে, যেই ডেট সার্ভিসটা তাকে পরিশোধ করতে হবে, বা যে অ্যাসেসমেন্টের মাধ্যমে যে রিসিভেবলটা তার হবে সেটা এখানে দেওয়া হলো, যে রিসিভেবলের মাধ্যমে সে এই যে বন্ড হোল্ডারদেরকে পরিশোধ করবে। আচ্ছা, এরপরে বলছে অল কারেন্ট অ্যাসেসমেন্ট রিসিভেবল ওয়্যার কালেক্টেড, তাহলে রিসিভেবল মানে 48,000 কালেক্টেড হয়েছে, অ্যালং উইথ 24,000 অফ ইন্টারেস্ট, মানে এর সাথে ইন্টারেস্ট সহ 5% অন দ্য প্রিভিয়াস আনপেড রিসিভেবল। আনপেড মানে এখানে তো 4,80,000 পুরোটাই আনপেড আছে, সুতরাং এই পুরো অ্যামাউন্টটাই 4,80,000 এর উপরে 5% আমাদের 24,000 আসে, তাহলে পুরোটাকে আমরা মানে ইন্টারেস্ট হিসেবে নিচ্ছি। তাহলে এখানে আমাদের জার্নাল কি হবে দেখো, ক্যাশ ডেবিট, টাকা পাওয়া গেছে ক্যাশ ডেবিট, আর অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট, আর ডিউ টু স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড হোল্ডার ইন্টারেস্ট হলো 24,000। তাহলে এটা ক্রেডিট সাইডে যাবে। হ্যাঁ, একটু এই পাশে চলে এসেছে, এটা আমাদের ক্যাশ হলো ডেবিট, আর অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট হলো ক্রেডিট, আর ডিউ টু স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড হোল্ডার ইন্টারেস্ট হলো ক্রেডিট। ঠিক আছে, এভাবে আমাদের। আচ্ছা, তাহলে বলছে এনি অ্যামাউন্ট নট কালেক্টেড বাই দ্য ডিউ ডেট শুড বি রিক্লাসিফাইড অ্যাজ অ্যাসেসমেন্ট রিসিভেবল ডিলিনকুয়েন্ট। মনে আসছে, আচ্ছা, নিশ্চয়ই আমরা একদম প্রথম থেকে কাজটা করছি, যে ট্যাক্স যদি রিসিভ না হয় তাহলে সেটাকে আর কারেন্ট ট্যাক্স হিসেবে রাখা যাবে না, এটাকে ডেলিনকুয়েন্ট ট্যাক্স হিসেবে রিক্লাসিফাই করতে হবে।
আমরা এটা একদম প্রথম জেনারেল ফান্ড থেকে কিন্তু এটা দেখে এসেছি। তাহলে এই যে কারেন্ট যে অ্যাসেসমেন্ট এটা আমরা পেয়েছি দেখে এটা আমাদের আর এই জার্নালটা করতে হলো না। যদি কোনো অ্যামাউন্ট আমাদের আনকালেক্টেড থাকে সেটাকে আমরা কারেন্ট থেকে ডেলিনকুয়েন্ট ট্যাক্স হিসেবে আমরা সেটাকে রিক্লাসিফাই করে নেব। আচ্ছা, এরপরে কি বলছে, স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড প্রিন্সিপাল ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 48,000 and interest in the amount of টাকা 24,000 were paid during the current year. তাহলে এটা পুরো অ্যামাউন্টে পেমেন্ট হয়ে গেছে, হ্যাঁ পেমেন্ট করে দিচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে ডিউ টু স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড হোল্ডার প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 48,000 আর ডিউ টু স্পেশাল অ্যাসেসমেন্ট বন্ড হোল্ডার ইন্টারেস্ট যে অ্যামাউন্টটা 24,000, এই পুরো অ্যামাউন্টটা ক্যাশ হিসেবে আমরা বন্ড হোল্ডারদেরকে পরিশোধ করেছি। আমাদের যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে যেটা পেয়েছি সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে পরিশোধ হয়েছে, যেটা ইন্টারেস্ট হিসেবে পেয়েছি সেটা ইন্টারেস্ট হিসেবে পরিশোধ হয়েছে। আচ্ছা, the second installment of assessment receivable was reclassified at the year end from the deferred category to the current category. তাহলে আমাদের সেই যে ডেফার্ড ছিল যে অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেফার্ড, সেটাকে এখন আমরা কি করব, বছরের শেষে এসে এটাকে আমরা কারেন্ট হিসেবে এটাকে রিক্লাসিফাই করব। তাহলে আমাদের জার্নাল কি হবে, অ্যাসেসমেন্ট রিসিভেবল কারেন্ট 48,000 আর অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেফার্ড 48,000। এটাকে আমরা অ্যাসেসমেন্ট রিসিভেবল ডেফার্ড আমরা ডেবিট করেছিলাম 4,32,000, সেখান থেকে আরও 48,000 কমে আসলো। এটা কিন্তু একেবারেই আমরা স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ডের যে জার্নালগুলো করেছি সেগুলো তার মতো, ওটা শুধু আমাদের গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের জার্নালগুলো দেখেছিলাম, আর স্পেশাল গভর্নমেন্টের যে স্পেশাল অ্যাসেসমেন্ট ফান্ড সেখানে রেকর্ড, আর এটা হলো এজেন্সি ফান্ড হিসেবে রেকর্ড। আচ্ছা, এবার আসো যখন ট্যাক্স, গভর্নমেন্ট যখন ট্যাক্স এজেন্সি ফান্ড হিসেবে কাজ করে, তখন আমরা দেখলাম যে গভর্নমেন্ট তো ট্যাক্স কালেকশনেও কাজ করছে এই যে এজেন্সি হিসেবে। তাহলে তখন কিভাবে হয় কাজগুলো সেটা আমরা দেখি। দেখো, an agency relationship that logically result in the creation of an agency fund in the collection of tax or other revenues by one government for several of the fund it operates and for other government. তাহলে এক যেটাতে আমরা বলেছিলাম যে লোকাল গভর্নমেন্ট, স্টেট বা ফেডারেল গভর্নমেন্টের জন্য কাজ করে, সেটাই বলেছে। স্টেট গভর্নমেন্ট commonly collect sales tax, gasoline tax and many other taxes that are apportioned to state agencies and to local government within the state at the local government level. It is common, ঠিক আছে। তাহলে এটা সাধারণত দেখা যায় স্টেট গভর্নমেন্ট কালেক্ট করছে, কালেক্ট করে তারপরে সেটা সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তাহলে স্টেট গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কিন্তু কেউ এটা কাজ করতে পারে, কেউ লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, আসো আমরা উদাহরণটা দেখি। এখানে বলছে যে ওয়াশিংটন টাউনশিপের আউটসাইড অফ দ্য সিটিতে আমাদের ট্যাক্স রেট হলো 7.10, এটা পার টাকা অফ 100, পার টাকা অফ 100-এ আমাদের 7, তার মানে আমাদের 710, ঠিক আছে। আর অ্যাসেস ভ্যালুয়েশন, আর ইনসাইড দ্য সিটি, আউটসাইড দ্য সিটি হলো ট্যাক্সের রেটটা হলো 7.10 আর ইনসাইড দ্য সিটি হলো 10.06। এটা পুরোটাই হলো পার টাকা 100, তাহলে দুটোকে আমরা 100 দিয়ে গুণ করবো। Therefore, if a parcel of a property located in the Washington town outside the city had an asset valuation of 10,000, the total real property tax payable in 2011 would be 700 per 100-এ। তাহলে আমরা এটাকে 10,000-এ বের করে নিব, কারণ বলছে যে এটা 10,000-এর স্ল্যাবে আছে আর কি। আচ্ছা, তাহলে ইনসাইড, তাহলে মোট কথা হলো আমাদের ইনসাইড দ্য সিটি রেটটা হলো 10.06 আর আউটসাইড দ্য সিটি রেটটা হলো আমাদের 7.10। এটা পার 100 হিসেবে বলা আছে, তাহলে আমরা এটা 100-এ করে রেটটা বের করে নিব। আর আমাদের 10,000 বলা আছে হলো অ্যাসেট ভ্যালুয়েশনটা বলা আছে 10,000-এ। তাহলে পুরো দুটোই কিন্তু আমাদের যখন ট্যাক্স যদি আমরা বলি রিসিভেবল, তাহলে আমাদের 7.10 ইন্টু 100 ইন্টু 10,000, এটা আমাদের হবে ট্যাক্স রিসিভেবল। আচ্ছা, এখানে একটা দেখো, একটা আমি ছবি, একটা স্টেটমেন্টের ছবি দিয়েছি। এটা আসলে এভাবে পেপারে অ্যাড দেওয়া হয়, হ্যাঁ, যে কিভাবে সে যে এখানে কম্পোজিশন অফ ট্যাক্স টু বি কালেক্টেড বাই কান্ট্রি কালেক্টর অফ ক্যাম্পবেল কান্ট্রি কালেক্টর হিসেবে কাজ করছে ফর দ্য কান্ট্রি ফান্ড অ্যান্ড আদার ট্যাক্সিং অথরিটিস। কাদের জন্য, এই যে এখানে টোটাল স্টেট রেট বলা আছে কান্ট্রি ফান্ডের জন্য, তারপরে লাইব্রেরি ফান্ড, তারপরে আছে টাউনশিপ ফান্ড, তারপরে আছে স্কুল ফান্ড, সিটি ফান্ড, ঠিক আছে। এদের এজেন্ট হিসেবে সে কাজ করছে,
এই যে ফান্ডগুলো কান্ট্রি ফান্ড, স্টেট, তারপরে কান্ট্রি ফান্ড, লাইব্রেরি ফান্ড, টাউনশিপ ফান্ড, স্কুল ফান্ড, সিটি ফান্ড, এদের এদের কি বলে এজেন্ট হিসেবে কাজ করছে কান্ট্রি কন্ট্রোলার অফ চ্যাম্পল কান্ট্রি, হ্যাঁ টেম্পল কান্ট্রি কাজ করছে। আচ্ছা, তাহলে এখানে রেটগুলো দেওয়া আছে, মানে কার কাছ থেকে। এখানে কান্ট্রি ফান্ডের মধ্যে জেনারেল ক্যাপিটাল প্রজেক্ট, ডেট সার্ভিস, ওয়েলফেয়ার আছে, লাইব্রেরি ফান্ড আছে, টাউনশিপ ফান্ডের মধ্যে জেনারেল আছে, ফায়ার প্রোটেকশন আছে। আবার স্কুল ফান্ডের মধ্যে জেনারেল ক্যাপিটাল প্রজেক্ট, ডেট সার্ভিস ফান্ড আছে। সিটি ফান্ডের মধ্যে জেনারেল স্ট্রিট, পেনশন, ডেট সার্ভিস ফান্ড আছে। তাহলে এই খাতে হলো ট্যাক্সের রেট হলো দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই বাবদ সে কালেক্ট করে দিবে। এই হলো এরকমভাবে কিন্তু পেপারে একটা অ্যাড চলে যায় যে তার দায়িত্বে আছে, যাতে করে কি হয় যে যাদের কাছে সে ট্যাক্সটা কালেক্ট করবে তারা যেন জানে যে এদের এজেন্ট হিসেবে এরা কাজ করছে এবং এদের কাছে টাকাটা দিতে হবে, ট্যাক্সটা প্রদান করতে হবে। আচ্ছা, আর এখানে আমরা কম্বিনেশন এটা দেখবো টোটালটা, হ্যাঁ টোটাল এই এখানে 1,01.48, তারপরে 0.25, এগুলো টোটালটা এখানে একসাথে দিয়ে দিয়েছে। অ্যামাউন্ট অফ লিমিট বাই এখানে স্টেট, কান্ট্রি, আমাদের 6টা আছে দেখো, স্টেট, কান্ট্রি, লাইব্রেরি, টাউনশিপ, স্কুল, সিটি। তাহলে প্রত্যেকের জন্য সে এজেন্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, এখানে স্টেটের জন্য আউটসাইড সিটি এখানে রেটটা দেওয়া আছে, যে কত রেটে ট্যাক্স রেটটা দিয়ে দেওয়া হয়েছে, যে কার কাছ থেকে কিভাবে সে কালেক্ট করবে, তাদের তরফ থেকে আর কি এজেন্ট হিসেবে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফর ট্যাক্স এজেন্সি ফান্ড দেখো কি করবে। তাহলে এই যে আমরা এটা দেখলাম, যেমন দেখো এখানে এই যে 0.1 আমি বলেছিলাম, ওখানে কত ছিল, রেটটা কত ছিল, এই যে এখানে 0.01, এখানে আছে হলো টোটাল ট্যাক্স রেট পার 100 অ্যাসেস ভ্যালুয়েশন। তাহলে আমরা 0.01কে 100 দিয়ে প্রথমে গুণ করব, তারপরে হলো 10,000, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আমাদের এই যে আমাদের রেটগুলো আসবে আর কি। তাহলে এই যে আমরা 1 পেয়েছি হলো 0.01কে 100 দিয়ে গুণ করে আমরা রেটগুলো পেয়েছি, এবং এটা পার 100-এ দেওয়া আছে, তো আমরা বের করে নিলাম। আর এটা হলো আমাদের 10,000কে পূরণ করে আমরা পেলাম টোটাল অ্যাকচুয়াল যে ট্যাক্স রেট, ট্যাক্সের পরিমাণটা। তাহলে স্টেটের জন্য হচ্ছে 10,000, ক্যাম্পবেল কান্ট্রির জন্য 14,80,000, ওয়াশিংটন স্কুল ডিস্ট্রিক্টের জন্য 50,60,000, সিটি অফ ওয়াশিংটনের জন্য 52,000, আদার গভর্নমেন্ট শুড বি আইটেমাস 3,66,000। এরকমভাবে টোটালটা আমাদের সুবিধার জন্য আমরা এভাবে করে নিলাম, ঠিক আছে। এটা তো জাস্ট নর্মাল একটা মাল্টিপ্লিকেশন, তোমরা এটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে দেখো এখন এজেন্সি ফান্ড জার্নালটা কি করবে। এজেন্সি ফান্ডের জার্নাল হবে ট্যাক্স রিসিভেবল ফর আদার ফান্ড, কত টাকা আমাদের, অ্যান্ড গভর্নমেন্ট কারেন্ট হলো এই যে 94,68,000, ঠিক আছে, 94,68,000 টাকা সে কালেক্ট করবে। তাহলে ট্যাক্স রিসিভেবল ফর আদার ফান্ড অ্যান্ড গভর্নমেন্ট, আদার ফান্ড এবং গভর্নমেন্টের জন্য সে সেটা এই বছরের জন্য সে কালেক্ট করে নিচ্ছে 94,68,000 টাকা, 94,68,000 টাকা। ডিউ টু আদার ফান্ড অ্যান্ড গভর্নমেন্ট, সে এটা আবার তাদেরকে রেমিট করে দিবে, প্রদান করে দিবে। তাহলে তাদের কাছে ডিউ হলো 94,68,000 টাকা। এই যে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি, এভাবেই কিন্তু আমরা আমাদের এজেন্সি ফান্ড চলে। এখানে কোনো রেভিনিউ বা এক্সপেন্ডিচারকে আমরা রেকর্ড করি না, ঠিক আছে, যে রিসিভেবল কি হবে এবং কে এটার পাবে, কোথায় যাবে, ঠিক আছে, কার কাছে লায়াবল। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে কালেকশন অফ 50% অফ দ্য ট্যাক্স লেভিড এগেইনস্ট ইচ পার্সন ইন ক্যাম্পবেল কান্ট্রি and that the country general fund is given 1% of all collection for government other than the country, মানে কান্ট্রি বাদে, কান্ট্রির যে ফান্ড বাদে অন্যান্য যে ফান্ড কালেক্ট করে দিল সেখান থেকে 1% সে এই কালেকশন এজেন্সির যে ফিজটা সে পাবে, ঠিক আছে। আচ্ছা, কান্ট্রিজ রিইম্বার্সমেন্ট ফর দ্য কস্ট অফ অপারেটিং ট্যাক্স এজেন্সি ফান্ড। তাহলে দেখো আমাদের এই যে আমরা একটু একটা ছকের মাধ্যমে এটা একটু করে নেওয়ার চেষ্টা করি। আমাদের ট্যাক্স কালেক্টেড বলেছে 50% অফ দ্য লেভি। তাহলে আমাদের স্টেটেজ কত ছিল, 10,000 ছিল। তাহলে এখানে 50% মানে হলো 5,000, তাহলে 50,000 মানে হলো 5,000। তাহলে 10,000 হলো টোটাল কালেকশন ছিল আমাদের, সেখান থেকে 50% কালেক্টেড হয়েছে। আর বলেছে যে 0.1%, ঠিক আছে, 0.1% হলো তার ফিজটা, হ্যাঁ, ট্যাক্স লেভিড এগেনস্ট এই যে ফান্ড ইজ 1% অফ দ্য কালেকশন ফর গভর্নমেন্ট আদার দেন, ঠিক আছে। তাহলে 1%, তাহলে চার্জ হলো 5,000 টাকা, 1% মানে 50 টাকা। এটা কেটে রেখে
সে বাকি টাকা ক্যাশ টু বি ডিস্ট্রিবিউটেড, তাহলে বাকি টাকাটা সে রিসিভ করবে এজেন্সি সে রেকর্ড করবে, সে রিসিভ করবে 5,000 টাকা, এবং এই যে সে কাজটা করে দিল তার জন্য সে 50 টাকা চার্জ করবে, এবং বাকি টাকা 5,000 - 50 মানে 4,950 এটা সে পরিশোধ করে দিবে কাকে? স্টেট গভর্নমেন্টকে। ঠিক আছে, একইভাবে ক্যাম্পবেল কান্ট্রি 7,40,000 আমাদের যেটা ছিল তার 50%, হ্যাঁ কত ছিল 14, আমরা একটু যাবো আগের এসে কত ছিল যে 14,80,000 ছিল, হ্যাঁ 14,80,000 ছিল, সেখান থেকে 7,40,000, এরপরে আছে 50,60,000, এটারও 50% হবে 25,52,000, এটারও 50%, 3,66,000, এটারও 50% হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা পেলাম, আর এটা 7,40,000 এটার উপরে। আচ্ছা, এটা হলো ক্যাম্পবেল কান্ট্রি। ক্যাম্পবেল তো নিজেই তো সে এজেন্ট, তাহলে সে তো আর তাকে কিছু পরিশোধ করবে না, বরঞ্চ সে পাবে। তাহলে এটা সে কত টাকা পাবে এটা আমরা একটু পরে দেখি। আচ্ছা, ওয়াশিংটন স্কুল ডিস্ট্রিক্ট এটা হলো 25,30,000, আমাদের ছিল হলো 50,60,000, তার অর্ধেক। তাহলে এটার উপরে 1%, আমাদের 1% হলো 25,300, ঠিক আছে 1%। তাহলে 25,30,000 থেকে 25,300 আমরা বাদ দিয়ে দিব, তাহলে আসলে কত? 25,04,700। এটা আমাকে পরিশোধ করে, মানে এটা ক্যাম্পবেল পরিশোধ করে দিবে ওয়াশিংটন স্কুল ডিস্ট্রিক্টকে। আচ্ছা, সিটি অফ ওয়াশিংটন তার ছিল 12,50%, যত ছিল তার 50% হলো 25,52,000 ছিল, তাহলে তার অর্ধেক। আচ্ছা, তাহলে এটারও 1% হলে 12,760, এটা বাদ দেওয়ার পরে থাকছে হলো 12,63,240। আচ্ছা, আর আদার গভর্নমেন্টে 3,66,000 ছিল, তার অর্ধেক হলো 1,83,000, তাহলে তারও 1,830, 1%, এটার 1%, তাহলে এটা বাদ দেওয়ার পরে থাকছে আমাদের 1,81,170। তাহলে আমাদের বাদ গেছে হলো ক্যাম্পবেল কান্ট্রির এখানে চার্জটা বাদ গেছে। এখন নিজেরটা তো নিজে সে 1% দিবে না, সেটা কি করবে? বরঞ্চ সে এই যে এগুলোর জন্য এগুলো সে রিসিভ করবে, এগুলো সে পাবে, এটা সে ফিসটা সে পাবে। তাহলে এটা অ্যামাউন্টটা কত? দেখো, অ্যামাউন্টটা হলো 50 + 25,300 + 12,760 + 1,830, সব মিলে আমাদের হচ্ছে 39,940। এই টাকাটা প্লাস হয়ে যাবে। সব জায়গায় দেখো মাইনাস করেছি, কিন্তু এটা আমাদের প্লাস হয়ে গেল। ঠিক আছে, কারণ এটা সে পাবে, ফিসটা সে পাবে। তাহলে 7,40,000 এর সাথে 39,940 এটা যোগ করলে আমরা পাচ্ছি 7,79,940। তাহলে এই হলো আমাদের কালেকশনটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখলাম। এখন আসো আমরা জার্নাল করি। আচ্ছা, টোটালটা দেখে নিই। টোটাল ট্যাক্স কালেক্টেড 47,34,000 ট্যাক্স কালেক্টেড হয়েছে। তার ভেতর থেকে এখানে মানে যোগ বিয়োগে আমাদের আর মানে ফিস তো হয়ে গেল, যোগ বিয়োগে আর কিছু রইল না। এটা তাকে পরিশোধ করে দিতে হবে জেনারেল ফান্ডে। এই যে রিইম্বার্সমেন্ট ফর দ্য কস্ট অফ অপারেটিং ট্যাক্স এজেন্সি। আচ্ছা, আর এখানে ক্যাশ টু বি ডিস্ট্রিবিউটেড আমাদের কত টাকা? 47,34,000। এখন দেখো জার্নাল আমরা করি। এই ট্যাক্স এজেন্সি ফান্ডে ক্যাশ টাকা পেয়েছি 47,34,000। এটা কোন অ্যামাউন্টটা? এটা হলো আমাদের এই অ্যামাউন্টটা 47,34,000। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমরা পেলাম। আর ট্যাক্স রিসিভেবল ফর আদার ফান্ড অ্যান্ড গভর্নমেন্ট ছিল কত? 40, মানে যেটা ছিল তার 50% পাওয়া গেছে, তাহলে 47,34,000। আর ডিউ টু আদার ফান্ড যদি আমরা যখন যদি সাথে সাথে পরিশোধ করা না হয়, তাহলে দেখো এটা কি হবে? ডিউ টু আদার ফান্ড অ্যান্ড গভর্নমেন্ট, এই পুরো টাকাটাই তাকে পরিশোধ দিয়ে দিতে হবে। ডিউ টু স্টেট হলো 4,950, ডিউ টু ক্যাম্পবেল কান্ট্রি হলো 7,79,940, due to Washington School District 25,04,700, due to City of Washington 12,63,240.
আর ডিউ টু আদার গভর্নমেন্ট হলো 1,81,170, মানে এটা পুরোটাই হলো ফিজটা বাদ দেওয়ার পরে, আর ডিউ টু ক্যাম্বেল কান্ট্রিতে ওই ফিজগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এজেন্সি ফান্ডের। আচ্ছা, এই যে এটা আমরা এজেন্সি ফান্ডের দেখলাম রেকর্ডটা, এই পর্যন্ত যে রেকর্ডটা আমরা করলাম এটা এজেন্সি ফান্ডের রেকর্ডটা। যখন এখানে পরিশোধ করে দিবে তখন তো আমাদের কি হবে, ক্যাশ টাকা চলে যাবে, ঠিক আছে, ক্যাশ টাকা চলে যাবে। আচ্ছা, এগুলো সব ডেবিট হবে আর ক্যাশ টাকা চলে যাবে। আচ্ছা, এখানে হলো ইন্টারেস্ট মেড বাই ফান্ড অ্যান্ড গভর্নমেন্ট পার্টিসিপেটিং ইন দ্য ট্যাক্স এজেন্সি ফান্ড। তাহলে ট্যাক্স এজেন্সি যাদের এজেন্ট হয়ে সে কাজ করছে, তার ট্যাক্স এজেন্সি ফান্ডে যারা পার্টিসিপেট করছে তাদের বা গভর্নমেন্ট বা আদার যে ফান্ডগুলো তাদের ওখানে দেখো কি এন্ট্রি হবে সেটা আমরা দেখি। The competition for the interest to be made by the various fund of the Washington School District would be as follows. শুধু স্কুল ডিস্ট্রিক্টটা দেখা যাচ্ছে। যে স্কুল ফান্ডের ক্ষেত্রে দেখো বলেছিল কি জেনারেল ফান্ড জন্য 4.5 রেটটা ছিল, ক্যাপিটাল প্রজেক্টে ছিল 0.10, ডেট সার্ভিসের জন্য 0.38, ঠিক আছে। তাহলে টোটাল স্কুল রেট ছিল 0.506। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। দেখো স্কুল ফান্ডের রেটগুলো এখানে ট্যাক্স রেটটা বলা আছে আমাদের, সবই হলো 10,000-এর উপরে কিন্তু, ঠিক আছে। এই যে 4.5 ইন্টু 10,000 ইন্টু 100, তার 50% রিসিভ করা হয়েছে, মানে আমাদের টোটাল ট্যাক্স রিসিভেবলটা ছিল 4 কোটি না 50 লাখ, নাকি একটা শূন্য বেশি হয়ে গেল, হ্যাঁ 45 লাখ হবে, একটা শূন্য এখানে বেশি আছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আচ্ছা। তাহলে তার 50%, ঠিক আছে, তার 50% আমরা দেখলাম। তাহলে কত হলো, 22,50,000। আচ্ছা, এটার কালেকশন ফি পেইড হলো 1%, তাহলে 22,500। আর ক্যাশ রিসিভড মানে এখান থেকে 22,50,000 থেকে 22,500 বাদ দিলে যা থাকছে 22,27,500, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আর ক্যাপিটাল প্রজেক্টের জন্য আমাদের একইভাবে, হ্যাঁ একই রকমভাবে আমরা দেখব 1,80,000, তার অর্ধেক হলো আমাদের 90,000 রিসিভ হয়েছে, তার ফি হিসেবে 1%, এটা বাদ দিলে 89,100। ডেট সার্ভিস ফান্ডেও তাই, আমাদের রিসিভ করেছে 50% হলো 1,90,000, এটা 1,900 হলো তার ফিস, আর 1,80,100 হলো তাকে পরিশোধ করতে। টোটাল হলো আমরা দেখে নিচ্ছি টোটাল এত, ঠিক আছে। তাহলে এটা স্কুল ফান্ড, হ্যাঁ স্কুল ফান্ডের জন্য এভাবে জিনিসটা হয়েছে। তাহলে দেখো আমাদের জার্নালটা কি হবে। ওয়াশিংটন স্কুল ডিস্ট্রিক্ট জেনারেল ফান্ড তারা কি করবে, তারা দেখো জার্নাল করছে ক্যাশ টাকা তারা পেলো 22,27,500 এজেন্সি ফান্ডের কাছ থেকে তারা পেয়েছে। তাহলে আর এক্সপেন্ডিচার তাদের হয়েছে 22,500। এটা কিন্তু আমি বলেছি যে এজেন্সি ফান্ডে কোনো এক্সপেন্ডিচার রেভিনিউ রিকগনাইজ করা হয় না, এটা কিন্তু এজেন্সি ফান্ড না, এটা হলো স্কুল ডিস্ট্রিক্ট জেনারেল ফান্ড। জেনারেল ফান্ডে এটা রেকর্ড হচ্ছে, মানে এই যে এজেন্ট তো এজেন্সি তো তাদের হয়ে এই স্কুল ডিস্ট্রিক্ট, তারপর কান্ট্রি, তারপর আদার গভর্নমেন্ট তাদের এজেন্ট হয়ে কাজ করেছে। তাহলে স্কুল যখন এজেন্ট তাদেরকে ট্যাক্স কালেক্ট করে প্রদান করলো, তারপরে যে জার্নালটা তারা রেকর্ড করবে ওই সে পার্টিকুলার সে ফান্ড বা গভর্নমেন্টে, সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট আর এক্সপেন্ডিচার হলো 22,500, টোটাল মিলে হলো তার ট্যাক্স রিসিভেবল ছিল 22,50,000, তার ভেতর থেকে তার এক্সপেন্ডিচার বাবদ 22,500 টাকা চলে গেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের কান্ট্রি ফান্ডের জন্য এটা দেওয়া আছে, এটা আমরা স্কুল ফান্ড দেখলাম, এটা কান্ট্রি ফান্ড। তাহলে জেনারেল, ক্যাপিটাল প্রজেক্ট, ডেট সার্ভিস, ওয়েলফেয়ার একইভাবে আমরা এর আগে যেভাবে ক্যালকুলেশন করেছি একইভাবে 50% বের হয়েছে এখানে 5,40,000। তার কালেকশন ফি আমাদের জেনারেল ফান্ডে যেটা মানে সেটা দেয়নি, তাকে প্রদান করতে রিইম্বার্সমেন্ট করতে হয়েছে। তাহলে পুরো টাকাটা যেটা কালেক্টেড হয়েছে সেটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 39,940 টোটাল মিলে হলো আমাদের 5,79,940। আর ক্যাপিটাল প্রজেক্টে এখানে এগুলোতে কোনো নাই, আমাদের ফিজ নাই, তাহলে আমাদের টোটাল ওয়েলফেয়ার, তাহলে এখানে আর কোনো এখানে ফিজ নাই, বরঞ্চ এখানে তাকে রিইম্বার্স করা হয়েছে। তো
তো টোটাল দেখো আমাদের টোটাল কালেকশন ছিল এই পিরিয়ডের জন্য 7,40,000 এবং তার সাথে 39,940 ফিস বাবদ এটা পাওয়া গেছে। আর তাহলে টোটাল হলো 7,79,940। এই টাকাটা এই কি কান্ট্রি ফান্ড এটা এটা তারা পেয়েছে। তাহলে তাদের জার্নালটা কি হবে দেখো, ক্যাম্বেল কান্ট্রি জেনারেল ফান্ডে কি জার্নাল হবে, ক্যাশ ডেবিট আর ট্যাক্স রিসিভেবল কারেন্ট ছিল 5,40,000 এবং রেভিনিউ হয়েছে 39,940। এটা আবারও বলি, এটা কিন্তু জেনারেল ফান্ড, নট এজেন্সি ফান্ড। মানে আমরা প্রথমে জার্নালগুলো দেখেছি এজেন্সি ফান্ডে, পরে আমরা এজেন্সি ফান্ড যাদের এজেন্ট হিসেবে কাজ করছে তাদেরকে ট্যাক্সটা প্রদান করার পর তারা কিভাবে জার্নাল করলো সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ট্যাক্স ফান্ডের ক্ষেত্রে একটা কথা আমরা একটু বলে নেই যে ট্যাক্সের যে ট্যাক্স এজেন্সি ফান্ডের এমনিতে কিন্তু ক্যালকুলেশনগুলো খুব ইজি, যদি আমাদের কারেন্ট ইয়ারের মধ্যেই যে ট্যাক্সটা পেয়েবল ছিল রিসিভেবল ছিল সেটা কালেক্ট করা যায়। ঠিক আছে, যেই বছরের ট্যাক্স সেই বছর কালেক্টেড হয়ে গেল, তাহলে আর কমপ্লিকেশনটা কম। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডেলিনকুয়েন্ট হয়ে যায়, হয়তো এরিয়ার হয়ে যাচ্ছে, তাহলে এরিয়ার হলে পরবর্তীতে যে বছর সেটা রিসিভ হলো তার উপরে আবার পেনাল্টিস হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, এগুলোকে তখন কিন্তু রিকগনাইজ করতে হয়। আবার অনেক সময় আছে অ্যাডভান্স ট্যাক্স রিসিভ করা হয়, তাহলে পার্টিকুলারলি কোন খাত থেকে অ্যাডভান্স হয়েছিল সেটা অ্যাডজাস্ট করা, বা কার পেনাল্টিজ হয়েছে বা ইন্টারেস্ট অ্যাড হয়েছে, এগুলোকে তখন কিন্তু আলাদা করে তোমাকে মানে এন্ট্রি করতে হবে। এছাড়া আমাদের এই ট্যাক্স এজেন্সি ফান্ডের ক্যালকুলেশনটা খুব সহজ। আচ্ছা, এরপরে লাস্ট আমরা দেখি আমাদের ফিনান্সিয়াল রিপোর্টিং অফ এজেন্সি ফান্ড, আমরা কিভাবে ফিনান্সিয়াল আমরা রিপোর্টিংটা কি করি। এখানে বলেছে ফিডুশিয়ারি অ্যাক্টিভিটিস আর রিপোর্টেড অনলি ইন দ্য ফিডুশিয়ারি ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা আগেই বলেছি এটা শুধুমাত্র ফিডুশিয়ারি ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেকর্ডিংটা হয়, আমাদের গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে হয় না। দে হ্যাভ নো ইফেক্ট অন গভর্নমেন্ট or business type activities of the primary government reported in the government wide financial statement. Agency fund financial information is reported in a separate column of the statement of fiduciary net asset. তাহলে ফিডুশিয়ারি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয় সেটা একটা সেপারেট কলামে এই এজেন্সি ফান্ডগুলো রেকর্ড করা হয়। এটা কিন্তু বিভিন্ন এজেন্সি ফান্ড হতে পারে, এক একটার জন্য এক একটা এজেন্সি কাজ করতে পারে। ট্যাক্সের জন্য একজন, স্পেশাল অ্যাসেসমেন্টের জন্য একজন, বা অন্যান্য হয়তো এমপ্লয়ের রেমিটেন্স, এমপ্লয়ের যে আমরা দেখলাম যে রিটায়ারমেন্ট অথবা অন্যান্য খাতে যে পেমেন্টটা হচ্ছে, যে রিসিভেবলগুলো আছে সে হচ্ছে এক একটার জন্য একটা এজেন্সি হতে পারে। আচ্ছা, only those assets held for external parties are reported by agency fund. External parties এর যে অ্যাসেটগুলো আছে সেটা এজেন্সি ফান্ড রেকর্ড করে in the statement of fiduciary net asset. Agency fund are not included in the statement of changes in fiduciary net asset because they have no net asset. তাহলে কোনো নেট অ্যাসেটের তারা in the statement of changes in fiduciary net asset, আমি প্রথমেই যে কথাটা বললাম যে চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্স আমরা এর আগে দেখেছি, প্রত্যেকটার সাথে চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্স দেখেছি, কিন্তু এখানে আমরা কোনো চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্স পাবো না। ঠিক আছে, চেঞ্জেস ইন ফিডুশিয়ারি নেট অ্যাসেট পাবো না। কারণটা হলো এখানে আমরা অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি, সবসময় অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস হবে। অ্যাসেটকে লায়াবিলিটিস থেকে লায়াবিলিটিসকে অ্যাসেট থেকে মাইনাস করে আমাদের কোনো ব্যালেন্স থাকবে না, তাহলে সেই কারণে এখানে কোনো নেট অ্যাসেট নাই। ঠিক আছে, আর আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার তো এখানে রেকর্ডও করছি না, সেটাও একটা বিষয় আছে, and therefore cannot have a change in net asset. Government accounting standard boards do not require disclose of the asset and liability of individual agency fund. তারা রিকোয়ার করে না একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি ফান্ডে কি অ্যাসেট বা লাইবিলিটিস আছে এটা রিকোয়ার করে না যে দেখাতে হবে, কিন্তু তারপরেও বাট গভর্নমেন্ট মে অপশনালি ইনক্লুড ইন ইটস কম্প্রিহেন্সিভ অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট কম্বাইনিং স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট ডিসপ্লেইং the asset and liabilities of each agency fund in a separate column. এটা জিএসবি যে রিকোয়ারমেন্ট সেখানে নাই, সেখানে বলছে না যে এটা দেখাতে হবে, কিন্তু অনেক সময় গভর্নমেন্টে অপশনাল এটা থাকতে পারে যে তারা কম্প্রিহেন্সিভ অ্যানুয়াল যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করে সেখানে তারা এই এজেন্সি ফান্ডের যে অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলো আছে এটা প্রত্যেকটা এজেন্সি ফান্ডের জন্য আলাদা আলাদা সেপারেট কলাম করে তখন সেখানে আমরা দেখাতে পারি। ঠিক আছে,
তাহলে এই হলো আমাদের এজেন্সি ফান্ড। এজেন্সি আর কিছুই না, এখানে গভর্নমেন্ট অ্যাজ আ এজেন্ট কাজ করছে, যেহেতু এখানে গভর্নমেন্ট নিজে দায়বদ্ধ না, অব্লিগেশনসটা নাই, শুধুমাত্র সে কালেকশন করছে কারো পক্ষ হয়ে, ঠিক আছে। বিলিং করছে, আমরা স্পেশাল অ্যাসেসমেন্টে কি দেখলাম যে বিলিং করছে, তারপরে এখান থেকে অ্যাসেসমেন্টটা কালেকশন করছে, ইন্টারেস্ট কালেকশন করছে, তারপরে ডেট সার্ভিসেস সে আবার প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টারেস্টটা প্রদান করছে। তাহলে এইসব কারণে আমরা কিন্তু মানে এখানে দেখবো যে ফিডুশিয়ারি ফান্ডের ক্ষেত্রে, এজেন্সি ফান্ডে আমরা দেখবো যে এটার কোনো রেকর্ডিং আমরা গভর্নমেন্ট ওয়ার্ড অ্যাক্টিভিটিসে পাবো না। এখানে ফিডুশিয়ারি ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, সেখানে শুধুমাত্র প্রত্যেকটা এজেন্টের জন্য আলাদা আলাদা কলামে এটা অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলো দেখা যায়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের এজেন্সি ফান্ডটা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ট্রাস্ট ফান্ড নিয়ে আসবো, ঠিক আছে। ট্রাস্ট ফান্ডটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আসসালামু আলাইকুম।